প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এবারের হরর নাইট এপিসোডের ৮২তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম আবদুল্লাহ। ওনার বাড়িও যশোর জেলার সদর উপজেলায়। উনি ওনার ডিটেলস ঠিকানাটা আমাদেরকে দিলেও সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলছি না। আর এটা না বলার পেছনে এক মর্মান্তিক কারণও রয়েছে। ওই পরিবার চান না যে এই বিষয়টা ওইভাবে জানাজানি হোক, যার কারণে কিছু কিছু বিষয় আমরা হাইড রাখছি। চলুন ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি আবদুল্লাহ ভাইয়ের আম্মু উনি বলেছিলেন আবদুল্লাহ ভাইকে। বিভিন্ন সময় উনি এটা শুনেছেন, কিছুদিন আগেও বিস্তারিতভাবে শুনেছেন। এরপর আমাদেরকে এই ঘটনাটি লিখে পাঠিয়ে দেন। ঘটনাটি ঘটেছিল 1985 কি 86 সালের দিকে। ওনার আম্মুর মেজ চাচার বড় মেয়ে, যার নাম বানু, এই বানু খালার সাথে ঘটনাটি ঘটে। তো আবদুল্লাহ ভাইয়ের নানা বাড়ি ওনাদের যে গ্রাম, অর্থাৎ দাদাবাড়ির যে গ্রাম, সেই গ্রামেই, তবে পাশের মহল্লায়। ওনাদের নানার যেই গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা অনেক বড়। সমস্ত মহল্লাটাতেই ওনাদের নানার পরিবার বসবাস করছে। তো ওনাদের এই যে বানু খালা, এই বানু খালা উনি একটা সমস্যায় ছোটবেলা থেকেই পতিত হন। সেটা হচ্ছে ওনার রাতকানা রোগ ছিল। তো এই রাতকানা রোগ যাদের থাকে, এরা কিন্তু রাতের বেলা চোখে দেখতে পায় না। এটাকে নাইট ব্লাইন্ডনেস বলা হয়ে থাকে। এছাড়া এর একটা বৈজ্ঞানিক নাম রয়েছে, নিকটালোপিয়া। অর্থাৎ যারা রাতের বেলা চোখে দেখে না কিন্তু দিনের আলোতে চোখে দেখে, এই ধরনের রোগীকে আমরা রাতকানা রোগী বলি। তো এই ধরনের রোগে আক্রান্ত হলে এটা কিন্তু সহজে ভালো হতে চায় না। ভিটামিন এর অভাবে এই রোগ হয় বলে আমরা জানি। তো যাই হোক, এরকম একটা সমস্যায় কিন্তু ওই বানু খালা পতিত হয়েছিলেন ছোটবেলা থেকেই। তো উনি যখন এই ধরনের সমস্যায় পড়ে যান, ওই সমস্যা নিয়ে উনি বড় হচ্ছিলেন। সন্ধ্যার পরে একা একা উনি কিছু করতে পারতেন না লোকজনের সহযোগিতা ছাড়া। তো ওই সময়ে কিন্তু এই আবদুল্লাহ ভাইয়ের আম্মু এই বানু খালাকে যথেষ্ট সহযোগিতা করতেন। তো এইভাবেই দিন যাচ্ছিল। সাধারণত গ্রামে দেখা যায় যে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়, বা ওই সময় যেত। কিন্তু এই বানু খালার বয়স প্রায় 27-28 বছর হয়ে যায়, কিন্তু ওনার বিয়ে হচ্ছিল না। এর পেছনে কারণ হচ্ছে ওনার রাতকানা রোগ ছিল। আর উনি নিজেও বিয়ে করতে চাইতেন না। বিয়ের কথা উঠলে উনি বলতেন যে আমাকে বিয়ের কথা বলো না, বিয়ে হলে আমি বাঁচবো না, সে আমাকে মেরে ফেলবে। আমি স্বপ্নে দেখি একটা কালো অবয়ব আমাকে বলে, শোন বানু, তুই কখনো কিন্তু বিয়ে করবি না, তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। তো এই যে বানু খালা যে এই কথাটা বলেন, এই কথা বারবারই উনি বলেন। আর এই বারবার এই একই কথা শুনতে শুনতে ওনার বাড়ির লোকজন ওনার কথার কোনো গুরুত্বই আর দেয় না। সবাই ধারণা করে যে তার রাতকানা রোগ আছে, তো এই জন্যই সে বিয়ে করতে চায় না। শ্বশুরবাড়িতে গেলে অবজ্ঞা অবহেলার শিকার হবে, অনেক ধরনের কথা শুনবে, এই জন্য সে বিয়ে শাদী করতে চায় না। কিন্তু সমস্যার একটা, সেটা হচ্ছে এই বানু খালার ছোট আরও 2 বোন রয়েছে। তারাও কিন্তু বিবাহযোগ্য হয়ে উঠেছে। এখন বড় বোনের বিয়ে না দিয়ে এই ছোট 2 জনের বিয়েটাও তার মা বাবা আসলে দিতে পারছে না। কারণ আমাদের সংস্কৃতিতে কিন্তু এই একটা ধারণা রয়েছে যে যিনি বড় ভাই বা বড় বোন, তার বিয়ে না দিয়ে ছোটদের বিয়ে দেওয়া যায় না। তো এরকম একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এখন বানু খালা তো বিয়ে করতে চান না, ওই একই কথা বলেন। এদিকে মানুষজন যখন জানে যে বানু খালার এই রাতকানা রোগ রয়েছে, বিয়েও আবার ভেঙে যায়, বানু খালাও করতে চান না। মানে সব মিলিয়ে বেশ অন্যরকম একটা পরিস্থিতি। বানু খালা বলে দিয়েছেন যে আমার বিয়ে দেওয়ার দরকার নাই, ছোট 2 বোনের জন্য তোমরা পাত্র দেখো। এখন বললেই তো আর হয় না, মা বাবারও তো একটা দায়িত্ব থাকে। মা বাবা চেষ্টা করছিলেন যে বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য। তবে
একটা পর্যায়ে এসে মা বাবা খুবই বিরক্ত হয়ে খুব ভালো মতো পাত্র দেখা শুরু করেন যে না, বানু খালার কথা শোনা যাবে না। ওনারা একটা বিয়ের সম্বন্ধ পাকাও করে ফেলেন। মোটামুটি 20 থেকে 22 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে, মানে এমন একটা ডেট ফিক্সড করা হয়। তো বিয়ের আগের দিন সকালবেলা এই বানু খালা উনি এই আবদুল্লাহ ভাইয়ের মেজো চাচিকে বলছেন যে তোমরা আমাকে বিয়ে দিও না, আমাকে ও বিয়ে করতে নিষেধ করেছে, বিয়ে করলে আমি বাঁচতে পারবো না। তো আবদুল্লাহ ভাইয়ের মেজো চাচি তো কথায় কানই দেন না, যে দূর কি বলে না বলে, এই কথা তো শুনতেছি বহু বছর ধরে, এই কথা শোনা যাবে না। সারাদিন ওভাবে কেটে যায়, গায়ে হলুদের অনুষ্ঠান হয়, তো অন্যান্য কাজ যেগুলো বিয়ের আনুষ্ঠানিকতা সেগুলো শুরু হয়। রাত আনুমানিক 2টা। তখন এই বানু খালা চাচিকে বলছে যে মা, আমার তো ওয়াশরুমে যেতে হবে, তুমি আমার সাথে একটু চলো। আর ওই সময় ওয়াশরুমটা ওনাদের ঘর থেকে বেশ কিছুটা দূরেই ছিল, পাশে একটা ঝোপ জঙ্গলের মতো ছিল, ওইখানে একটা ওয়াশরুম ছিল। তো ওই ওয়াশরুমটা ছিল বাড়ির পশ্চিম দিকে। ওয়াশরুমের আশেপাশে আম গাছ ছিল, জাম গাছ ছিল, বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছ ওখানে ছিল। আর ওইখানে কিন্তু হলুদের একটা বাগানও ছিল, যেখানে ওয়াশরুমটা ছিল ওর কাছাকাছি একটা হলুদের বাগান করা হয়েছিল। তো ওই ওয়াশরুমটার কাছাকাছি এসে চাচি বাইরে দাঁড়ান, আর ওনার মেয়ে অর্থাৎ বানু খালা ভেতরে ঢুকেছেন। চাচি দাঁড়িয়ে আছেন একটা হারিকেন নিয়ে, বানু খালার কাছে একটা আলো ছিল। তো উনি যখন ওই ওয়াশরুমে গিয়েছেন, কিছুক্ষণ পর হঠাৎ করে বানু খালা প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার শুনে বানু খালার মা মানে মেজো চাচি উনি বাগানের ওই দিকটাতে গিয়েছেন যেখানে ওই ওয়াশরুমটা রয়েছে আর কি। কাছাকাছি ছিলেন, তারপরও কিছুটা পথ এগিয়ে গিয়েছিলেন আর কি, বা কিছুটা দূরত্বে থাকার কারণে খানিকটা পথ হেঁটে যেতে হয়েছে ওইখানে। তো ওই ওয়াশরুমটা ছিল যেখানে, সেখান থেকে আরেকটু আগে, মানে যাওয়ার সময় আরেকটু আগেই পরে বড় একটা আম গাছ। তো বানু খালার মা উনি দেখেন যে ওইখানে এই বানু খালা পড়ে রয়েছেন, আর তার পা থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। উনি খেয়াল করলেন যে হাঁটুর জায়গাটাতে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো প্রাণী তাকে কামড় দিয়েছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন ওইখানে চলে আসে। বিয়ে বাড়ি তো, পরের দিন বিয়ে, অনেকেই তো ঘুমান নাই, বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা করছেন, মশলা বাটছেন, এটা তো অনেক সময় ধরে করতে হয়। লোকজন আসার পর তাকে যখন ওখান থেকে নিয়ে যায়, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জ্ঞান কিন্তু ফেরে না। দীর্ঘ সময় পর দিন তার জ্ঞান ফেরে। এদিকে বাড়ির সদস্যরা দেখেন যে তার যেইখানে ক্ষত হয়েছে এমন কোনো প্রাণী তাকে কামড় দিয়েছে যার সূচালো দাঁত 4 ইঞ্চির কম হবে না, এত লম্বা দাঁত। যাক, আল্লাহর রহমতে পরদিন তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দেখা যায় তার চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছে। পরিবার থেকে জিজ্ঞেস করা হয় যে এই অবস্থা কিভাবে হলো। তখন এই বানু খালা ভয়ঙ্কর একটা তথ্য দেয়। উনি বলেন যখন উনি ওয়াশরুম থেকে বাইরে বের হয়েছেন তখন ওনার চোখ যায় আম গাছের দিকে। উনি দেখেন আম গাছের একটা বড় ডালে বিশাল আকৃতির একটা কুকুর দাঁড়িয়ে আছে, আর বানু খালার দিকে তাকিয়ে রয়েছে। বানু খালা যখন বের হয়েছেন, বিশেষ করে তার দিকে যখন চোখাচোখি হয়েছে ওই কুকুরটার দিকে, আর বানু খালার দিকে একে অপরের দিকে যখন তাকাতাকি হয়েছে, এরপর ওই কুকুরটা গাছ থেকে নেমে আসে। চিতাবাঘ যেভাবে গাছে ওঠে, গাছ বেয়ে নেমে আসে, ঠিক ওইভাবে এই কুকুরটা নেমে আসে। কুকুরটার সাইজটা এত বড়, মনে হচ্ছে এই কুকুরটা বড় একটা ষাঁড় গরুর সমান। কুকুরটা নেমে এসে বানু খালার সামনে এসে দাঁড়িয়ে যায় এবং তাকে বলে, কিরে বানু, তোকে এটা নিষেধ করেছিলাম, বিয়ে করবি না, তুই আমার কথা শুনলি না কেন? তুই তো আর বেশি দিন বাঁচবি না, আমি তো তোকে বাঁচতে দেব না। এই কথা বলেই নাকি ওই ভয়ঙ্কর আকৃতির কুকুরের মতো অবয়বটা প্রচণ্ড জোরে ওনার হাঁটুর এইখানে কামড় বসিয়ে দেয়, আর সাথে সাথেই নাকি সে অদৃশ্য হয়ে যায়। এরপর বানু খালা প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তো কবিরাজ আনা হয়,
এই ঘটনা যখন জানাজানি হয়, যেটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়, তো কবিরাজ আসার পর কবিরাজ বলেন যে আপনারা তো আসলে গুরুত্ব দেন নাই আগে থেকে, এই বানুর উপর ভয়ঙ্কর একটা পিশাচ জিনের প্রভাব আছে অনেক আগে থেকে। এই জিনটা চাইতো না যে বানুর বিয়ে হোক, আপনাকে বিয়ে দিচ্ছেন, এতে করে ওই জিনটা খুব ক্ষিপ্ত হয় এই মেয়েটার উপরে। মেয়েটা তো বলছেই, কিন্তু আপনারা তো শোনেন নাই। আর ওর পায়ে যে কামড় দিয়েছে, এই পিশাচটা তার বিষ ওর শরীরে ছড়িয়ে দিয়েছে। আর পিশাচের বিষ নামানোর পদ্ধতি আমার জানা নাই, আমি কি করতে পারবো কি পারবো না তা জানি না। তবে যেহেতু কুকুরের আকৃতিতে কামড় দিয়েছে, দ্রুত আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান, ওকে জলাতঙ্কের টিকা দিতে হবে। তবে মনে হয় না এই টিকায় কোনো কাজ হবে, কারণ এটা ভিন্ন ধরনের জিনিস, ওর শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, কবিরাজ এ সমস্ত কথা বলে উনি ওনার কিছু কাজ করেন। এরপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তার পাটা ভালো করে দেখেন, ইঞ্জেকশন দেন, ড্রেসিং করান, বেশ কিছু কাজ, মানে ডাক্তারের যে কাজ সেগুলো কিন্তু করানো হয়। তবে ওই ক্ষত স্থানে কোনো উন্নতি হয় না। আস্তে আস্তে এই বানুখালার শরীর ফুলে যেতে থাকে। আরও বেশ কয়েকটা কবিরাজ দেখানো হলেও ওই কবিরাজরা ওই জিনকে হাজিরও করতে পারে নাই, আর বানুখালাকে সুস্থও করতে পারে নাই। বানুখালা কোনোভাবেই সুস্থ হন নাই। আস্তে আস্তে সমস্ত শরীর অনেক ফুলে গিয়েছিল। এই কামড়ের 33 দিনের মাথায় বানুখালা মারা যান। এইভাবেই নিরীহ এক মহিলার জীবনের সমাপ্তি ঘটে, যার কোনো দোষ ছিল না, কিন্তু তাকে এভাবে মরতে হলো। প্রিয় লিসেনার্স, আপনারা দেখুন যে বানুখালা কিন্তু সবসময় বলে আসছিল তার সমস্যাটার কথা, কিন্তু তার পরিবার এগুলোতে গুরুত্ব দিত না। অনেক সময় আমাদের পরিবারগুলোতেও এই ধরনের সমস্যা দেখা দেয়। পরিবারের কোনো সদস্য যখন বিভিন্ন বিষয় বলেন, তখন বলে যে ওর তো লেখাপড়া করতে মন চাচ্ছে না, এই জন্য একটা ছুতা ধরেছে, অর্থাৎ একটা ভং ধরেছে, ইচ্ছা করে অজুহাত সৃষ্টি করছে। তারপরে বলছে যে সে এটা করবে না, তাই এই ধরনের কথা বলছে। আসলে আমরা পরিবারের সদস্যরাই যদি পরিবারের সদস্যদের দুঃখ কষ্ট বুঝতে না পারি, তাহলে বাইরের মানুষ কিভাবে বুঝবে? আমরা অনেকেই পরিবারের সদস্যদের এই ধরনের সমস্যাগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই, যার ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর হয়। হ্যাঁ, এটা সত্য। কিছু কিছু মানুষ আছে বিভিন্ন অজুহাত দাঁড় করান, কিন্তু আমরাই বা কেমন? আমরা কেন তার সমস্যাগুলো ধরতে পারি না, বুঝতে পারি না? সে তার বাইরের কেউ না, আমাদের পরিবারই সদস্য। আমরা কেন গুরুত্ব না দিয়ে সেটা এড়িয়ে যাই, যার ফলাফল হয় মারাত্মক, যেটা বানুখালার বেলায় হয়েছিল। তার পরিবারের সদস্যরা গুরুত্বই দেন নাই। আর এই গুরুত্বহীনতাটাই এমনভাবে বানুখালার উপরে প্রভাব বিস্তার করেছিল, কেননা ওনারা গুরুত্ব দেন নাই। গুরুত্বহীনতার কারণে ওই পিশাচটা আস্তে আস্তে তার উপর আরও বেশি করে প্রভাব সৃষ্টি করতে পেরেছে। যেহেতু কোনো ধরনের কোনো চিকিৎসা হয় নাই, তারা কোনো চেষ্টা ওইভাবে করেন নাই, এইভাবেই তার জীবনের সমাপ্তি ঘটে গেল। আল্লাহ তাআলা তার জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড এ পর্যন্তই। যারা আমাদেরকে ঘটনা দিয়েছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা কিন্তু ঘটনা পাঠাতে ভুলবেন না, লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই মেল অ্যাড্রেসে। আপনারা বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠান, তাহলে দীর্ঘ সময় আমরা এই ভয়ের ঘটনা শোনাতে শোনাতে আমরা বড় একটি পথ পাড়ি দেব ইনশাল্লাহ। পথের কিন্তু সমাপ্তি হয়, আমাদেরও কিন্তু একটা সময় প্রকৃতির নিয়মেই সমাপ্তি ঘটবে। তবে সেই সমাপ্তিটা যেন অনেক দীর্ঘ পথ অতিক্রম করার পরে হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদেরকে সত্য ভয়ের ঘটনা শোনানোর যেই প্রতিশ্রুতি দিয়ে
এই যাত্রা শুরু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক দান করেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সবসময় যে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি তা কিন্তু নয়, তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি। সব ঘটনা কিন্তু ফিল্ডে গিয়ে পরীক্ষা করা বা যাচাই বাছাই করা এটা কারো পক্ষেই সম্ভব হয় না, আমাদের পক্ষেও সেটা সম্ভব হয় না। তবে আমরা বিশ্বাস করি আমাদেরকে যারা ঘটনা পাঠান তারা সত্য ভয়ের ঘটনাগুলোই পাঠান, আর এই বিশ্বাসটাই আমরা ধরে রাখতে চাই। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন একটি আয়োজন নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।